Badai tinang kata kana Union Home Minister Amit Shah bar maha lagit te West Bengal sopor rei hej len tahe kana ar un okto uni do border re chalao kate Firth ko sala e nyapam len tahe kana badai tinang kata kana je Talma sarkar puilu rege andi emle tahe kana je disom mendo ponot rena 50 kilometer bhitire bolo kate unki do ko tunki tolas dare a ar niye dhao swarashtra মন্ত্রী mendo Union Home Minister Amit Shah West Bengal ponot re hej kate uni do rajyo sarkar mendo police প্রশাসন চেতানরে আরডিআই মা আফোদে রাখা বাকাদা আনুয়া বাবতে টিএমসির মারাং আগুয়ান কুনাল ঘোষে মেনাকাদা যে পনত সরকারা মেন্দো পনত যাহা পুলিশ প্রশাসন মেনা আকাত কুয়া উনকুয়া কামিদো পনত রেগে সিমরে দোবাং আর ওনা বেগর হচ্ছে তে মেনাকাদা চলবন আজম কালেগে ভাগ মানে বস্তুত আরো বেশি নজরদারি প্রশাসনকে আরো বেশি বিকেন্দ্রীকৃত করা। যদি দেখা যায় এই যে প্রশাসনিক বৈঠক উন্নয়নের বৈঠক কলকাতায় নবান্নে বা কলকাতার কোনো হলে না করে যখনই গোটা বিষয়টা জেলায় জেলায় যাচ্ছে তখন বিশিষ্ট অর্থনীতিবিদরা এই তৃণমূল স্তরে গিয়ে যে মনিটরিং এর যে সুফল মিলছে এটা কিন্তু সকলে এক বাক্যে স্বীকার করছে এবং যে মেশিনারি সরকারের সেখানে মুখ্যমন্ত্রী এবং শীর্ষ কর্তারা যখন সেটা নিয়মিত যাচ্ছেন মনিটর করছেন ফলে কাজের গতি তৎপরতা স্বচ্ছতা সবটাই বাড়ছে বলেই তো কেন্দ্রের বিভিন্ন বিভাগের পুরস্কার পশ্চিমবঙ্গই তো পায় দেশে বিদেশে স্বীকৃতি তো পশ্চিমবঙ্গ পায় মানুষ আরো বেশি সুবিধা পাচ্ছেন সুফল পাচ্ছেন উন্নয়ন পাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন। এবার এই প্রশাসনিক যে কাজকর্ম সেটা আরো বেশি করে এক একটি অঞ্চল এক এক ধরনের তার ইতিহাস ভূগোল অর্থনীতি সব মিলিয়ে সেখানে যেখানে যেখানে মুখ্যমন্ত্রী তিনি বাংলাকে তিনি হাতের তালুর মতো চেনেন যেখানে তিনি অনুভব করছেন সেখানে একটি জেলা হিসেবে সেটা ট্রিটেড হওয়া দরকার এবং সেক্ষেত্রে প্রশাসন আরো বেশি করে নিবিড় উন্নয়ন তার গতি বাড়াতে পারবে মানুষের কাছে পৌঁছতে পারবে। সেক্ষেত্রে জেলা নতুন করে তৈরি হচ্ছে এবং যে কটি জেলা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন প্রত্যেকটির ক্ষেত্রে উন্নয়নের প্রশ্নে দেখুন সুফল এসছে। ফলে তার যদি সেই জায়গাটা কোনো ভাবনা চিন্তা থাকে সেটা তো নিশ্চিতভাবে সেই সংশ্লিষ্ট এলাকার যারা নাগরিক রয়েছেন বাসিন্দা রয়েছেন মানুষ রয়েছেন তাদের কাছে সরকারকে আরো কাছে নিয়ে যাওয়া আরো সুস্থ সুষ্ঠু গতিশীল এবং সংবেদনশীল প্রশাসনকে আরো বেশি সেই এলাকায় মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা তো একটা সুন্দর ভাবনা। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্যাপার আরেকটা ব্যাপারে জোর দিয়েছেন যে WBCS ক্যাডারদের থেকে ডিএম করার বা ভাবনা মানে আরো বেশি করে ডিএম করার ব্যাপারে তিনি বলেছেন এবং WBCS IAS প্রায় একটা সমমর্যাদা সম্পন্ন একটা জায়গা তৈরি করবার ব্যাপারে তিনি কথা বলেছেন। এটাকে কিভাবে দেখুন এর দুটো দিক আছে এটা নিশ্চিতভাবেই সম্পূর্ণভাবে সরকারের ব্যাপার তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আমাদের রাজ্যে IAS IPS যতটা দরকার ততটা নেই। পাশাপাশি দিন বদলাচ্ছে সময় বদলাচ্ছে সেখানে যদি প্রশাসনিক সংস্কার এবং নতুন কিছু রীতিনীতি তাতে আরো বেশি ঘরের ছেলেরা ঘরের মেয়েরা আরো বেশি ঘরের দায়িত্ব নিতে সক্ষম হয়ে ওঠেন সেখানে ভুল কোথায় আছে। ফলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সময়োপযোগী কিছু পদক্ষেপ প্রশাসনিক সংস্কার নিট ফল মূল উদ্দেশ্য মানুষকে আরো ভালো করে কাজ দেওয়া আগের থেকে অনেক ভালো হচ্ছে আরো গতিশীল সংবেদনশীল প্রশাসন নিয়ে যাওয়া সেটা প্রশাসনের যিনি প্রধান মুখ্যমন্ত্রী তিনি যতটা ভালো বুঝবেন এবং যেখানে সেই সুফলটা কাজ দিচ্ছে তার মডেলটা যেখানে কাজ করছে এবং সেক্ষেত্রে তিনি যে ভাবনা চিন্তা করছেন সেগুলি সময়োপযোগী এবং ইতিবাচক বলাটাই ভালো। কুনালদা দিলীপ ঘোষ মোহাম্মদ সেলিম অধীর রঞ্জন চৌধুরী বউবাজারের গতকালের ঘটনার পর তিনটি রাজনৈতিক দলই বলছেন যে প্ল্যান বদলানোর জন্য মুখ্যমন্ত্রী জেদ করে সেই সময় প্ল্যান বদলেছিলেন এবং সেই কারণেই এত বড় দুর্ঘটনা ঘটল। কি বলবেন? সম্পূর্ণ রকম দায়িত্বজ্ঞানহীন বিষয় এবং তারা যে কথাগুলি বলছেন একটা দোষারোপ করার তো তাহলে অন্য রাজ্যে যখন মেট্রো বা উড়ালপুল যেগুলো
সর্বনাশ ঘটাচ্ছে বা ভেঙে পড়ছে বা বিপর্যয় হচ্ছে, সেখানে তৃণমূল কোথায়? তো নেই তো। তো তাহলে সেই জায়গাগুলোর দায়িত্ব কাদের? মেট্রো রেল যদি প্রস্তাব যে কোনো জনপ্রতিনিধি, মমতা বন্দ্যোপাধ্যায় বলে নয়, তাকে অকারণে তার বিরুদ্ধে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে। পরিষ্কার কথা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কোনো দলের কোনো ব্যক্তি এমন যদি কোনো প্রস্তাব দেন বা অনুরোধ করেন, সিদ্ধান্ত কে নেবেন? সিদ্ধান্ত তো মেট্রো রেলের বিশেষজ্ঞরা নেবেন। এটা কোনো কথা হলো নাকি? আর মমতা বন্দ্যোপাধ্যায় খামোকা মানুষের অসুবিধা হবে, যে ভদ্রমহিলা নন্দীগ্রামে বসতির উপর দখলদারি হতে দেন না, যে ভদ্রমহিলা কৃষি জমির উপর জোর করে সেটা দখল করতে দেন না, তিনি কলকাতার উপর জেনে শুনে মানুষকে বিপদের দিকে ঠেলে দিয়েছেন। এসব লোকে শুনলে মানে ঘোড়ায় হাসবে বিরোধীদের কথা শুনলে। এই কুৎসাগুলো মেট্রো রেলের তারা দেখুক কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। তা তাদের যারা ইঞ্জিনিয়ার ছিলেন, তাদের যারা বিশেষজ্ঞ ছিলেন, বিষয়টা তো তারা দেখবেন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসেরা কি করবেন, কেন করবেন? এটা সম্পূর্ণভাবে মেট্রো রেলের বিষয়। আর দিলীপ ঘোষ এ বিষয়ে কথা কম বলাই ভালো, কারণ তথাগত রায় তিনি তো শুনেছি ইঞ্জিনিয়ার বা এই ধরনের তো দিলীপ বাবুকে তথাগত রায় যে পেশায় অভ্যস্ত বলে চিহ্নিত করেন, তো আমার মনে হয় দিলীপবাবু তার উপরে ইঞ্জিনিয়ারদের বিষয়টা কথা বলতে গেলে তথাগত রায় পারমিশন নিয়ে দিলীপবাবু যেন কথা বলেন। শুভেন্দু অধিকারী আবার দেউচা পাঁচমি এখানে নতুন করে আন্দোলন শুরু করছে। দেখুন, দেউচা পাঁচামি এটা একটা উন্নয়নের বড়সড় কেন্দ্র এবং ভবিষ্যতে বিপুল পরিমাণ সম্পদ তৈরি এবং কর্মসংস্থান তৈরির জায়গা। রাজ্য সরকার নজিরবিহীন ক্ষতিপূরণ প্যাকেজ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে এই উন্নয়নকে স্বাগত জানাচ্ছে। এখন বিজেপির, তৎকাল বিজেপি, পরিযায়ী বিজেপি, আদি বিজেপি যারা মানুষ থেকে বিচ্ছিন্ন, তাদের প্রতিহিংসা, রাগ, কাজ হতে দেব না, এই ধরনের মানসিকতা নিয়ে তারা সেখানে গোলমাল পাকাতে যাচ্ছেন। পরিষ্কার কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে দ্বিতীয়বার সিঙ্গুর নন্দীগ্রাম তিনি হতে দেবেন না। অর্থাৎ জোর করে কৃষি জমি দখল, জোর করে বাস্তুভিটে দখল এসব নয়, কিন্তু কোনো সময় উন্নয়নের জন্য কোনো এলাকায় কাজ করার প্রয়োজন হয়, সেটা মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে তার যথাযথ ক্ষতিপূরণ এবং সুষ্ঠু ভবিষ্যতের লক্ষ্যে যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করে সেই জায়গায় কাজ হবে এবং মানুষ সেখানে বুঝছেন। ফলে রাজ্য সরকারের নজিরবিহীন প্যাকেজ অধিকাংশ মানুষ সম্মতি দিচ্ছেন। সেই জায়গায় অশান্তি তৈরির জন্য, বাংলায় উন্নয়নকে প্রতিহত করার জন্য, চক্রান্তমূলক কাজ প্ররোচনা দেওয়ার জন্য লোডশেডিংয়ে জেতা বিধায়ক ওইখানে চেষ্টা করতে যাচ্ছেন। এরা তো বাংলার শত্রু। অনুব্রত মণ্ডল আবারও অসুস্থ হয়েছেন, একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আমার মনে হয় গোটা বিষয়টা তাদের চিকিৎসক বা তারা বলতে পারবেন। অর্জুন সিং এর বাড়ির কাছে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ ভাটপাড়ার তৃণমূল কাউন্সিলর ছেলেকে গ্রেপ্তার করে। একদম প্রতিহিংসা পরায়ণ আচরণ করছেন তারা। এখন যেহেতু সংশ্লিষ্ট বিজেপি বিধায়ক, তার চিঠি, তার কথাবার্তা দিল্লির বিজেপির সহ্য হচ্ছে না, এখন তাকে খুশি করার চেষ্টায় কখনো তাকে ডেকে পাঠানো হচ্ছে, কখনো একটা বোমা বিস্ফোরণের গল্প দিয়ে তৃণমূলের কাউকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে এগুলি সম্পূর্ণভাবে রাজনৈতিক প্লটের একটি তাস কেন্দ্রের বিজেপি খেলছে, সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত দৃষ্টিভঙ্গি থেকে। আজকে আবার অর্জুন সিং তো আবার বৈঠক করছেন বস্ত্রমন্ত্রী। আমি বললাম অর্জুন সিং কার সঙ্গে বৈঠক করবেন? তিনি বিজেপিতে আছেন, তার দলের নেতা, দলের মন্ত্রী, তাদের সঙ্গে কথা বলবেন কি বলবেন না তাদের বিষয়। শুধু অর্জুন সিং এপিসোড থেকে এইটা পরিষ্কার যে এই কেন্দ্রের বিজেপি সম্পর্কে বিজেপির সাংসদরাই হতাশ, যে বাংলার দাবিতে, বাংলার উন্নয়নে এই কেন্দ্রের বিজেপি সাড়া দেয় না, এরা বাংলার বন্ধু নয়। সেই জন্য তাদের চড়া সুরে কথা বলতে হয়, চিঠি লিখতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখতে হয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার দাবি নিয়ে লড়াই হবে না। তো
তো অর্জুন সিং চ্যাপ্টার থেকে এইটা প্রতিষ্ঠিত। এবার অর্জুন সিং কার সঙ্গে মিটিং করবেন, কোথায় যাবেন তার ব্যাপার। তিনি গেছিলেন, 19 সালে জিতেছেন, কিন্তু তার পরবর্তীকালে তার এলাকায় যতগুলি ভোট হয়েছে সেখানে তার যে সমস্ত পছন্দের প্রার্থী সব গোয়ারা হেরেছে না। বিধানসভা কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়েও গোয়ারা হেরেছেন, তার লোকসভা এলাকায় পুরসভা হেরেছেন। ফলে বিজেপির চরিত্র তিনি যেমন বুঝতে পারছেন, পাশাপাশি এলাকার মানুষের মনটাও তিনি বুঝতে পারছেন। এখন কখন তিনি কি বলবেন, কার সঙ্গে কথা বলবেন, কোথায় যাবেন, সম্পূর্ণ তাদের ব্যাপার। তাঁর আচরণ থেকে এটা পরিষ্কার যে দিল্লির বিজেপি বাংলার বন্ধু নয়। বিজেপির সাংসদকেও বাংলার দৃষ্টি আকর্ষণ করতে গেলে রীতিমতো লড়াই করতে হয় তাদের। একটা বিষয় হচ্ছে যে বিধানসভায় আমরা দেখেছিলাম যে রাজ্যের বকেয়া 97 লক্ষ কোটি টাকার কথা বলেছেন অর্থমন্ত্রী, এবং তার দাবিও করা হয়েছে যে সেটা যদি আনা হয়, দেওয়া হয়, কেন্দ্র যদি মিটিয়ে দেয়, তাহলে আগামী 5 বছর পেট্রোল পণ্যের উপরে কোনো বসানো হবে না, ভ্যাট বসানো হবে না। অশোক লাহিড়ী তিনি এটার বিরোধিতা করেছেন। উনি বলেছেন যে এই তথ্যে যথেষ্ট পরিমাণে ভ্রান্তি আছে, ভুল আছে, এই তথ্য সঠিক নয়। আমার মনে হয় রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা কেন্দ্রের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোন খাতে কত বাকি, অর্থাৎ 97,000 কোটি টাকার বেশি, প্রায় 98,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার বাংলার বকেয়া, বাংলার প্রাপ্য যেটা দিচ্ছে না, তার প্রত্যেকটা হেড ধরে ধরে তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। এখানে তো কোথাও কোনো ফাঁক নেই। এখন যদি কোনো বালুরঘাটের বিশিষ্ট বিধায়ক এবং যিনি এইসব দিল্লির সঙ্গে ভালো যোগাযোগ, এবং তার অন্ত শুনছি লড়াইটা হচ্ছে বিধানসভার বিরোধী দলনেতা পদ নিয়ে। একদিকে সুকান্তবাবুকে সরিয়ে সভাপতি পদে আরেকজন হতে চাইছেন, আর এই বিরোধী দলনেতার পদে নাকি এই অশোক লাহিড়ী আসতে চাইছেন। ফলে দৃষ্টি আকর্ষণের জন্য এই ধরনের কিছু কুৎসা তো তাকে বলতে হবে। আর হচ্ছে পুলিশ কর্মীদের মাঝেতেই তদন্ত চলছে। আনিস কাণ্ড নিয়ে আজকে মামলাকারীর আইনজীবী এরকম সওয়াল করলেন, বা কোর্টও কিছু মানে পুলিশকে অনেকটা যা শুনানিতে হয়েছে, অনেকটা পুলিশকে নানা রকম প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে কোর্টে। আমার মনে হয় গোটাটাই আদালতে চলছে, ফলে আদালতের যেটা বিচারাধীন বিষয় সেখানে মন্তব্য করাটা ঠিক হবে না। যেটা রাজ্যের তদন্তকারীদের তরফ থেকে জানানোর ছিল সেগুলি কোর্টকে জানানো হয়েছে, এবং কোর্টও যদি কোনো প্রশ্ন করে থাকে নিশ্চিতভাবেই রাজ্য সরকারের তরফ থেকে সেই উত্তরগুলি দেওয়া হবে। এই নিয়ে এই মুহূর্তে দলের তরফ থেকে কোনো মন্তব্য রাখছি না। একটা অন্য প্রশ্ন করবো, সেটা যে সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দিয়েছেন আজকে, যেটা বারবার করে দিল্লিতে যাওয়ার দিকে, ওখানে কেন বারবার ডাকা হবে, কলকাতায় হাজিরা দিতে ডাকতে অসুবিধে কি? এর জবাব ওরা দিতে পারেননি, সময় চেয়েছেন 17 মে শুনানি হবে। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে। হ্যাঁ, আমরা ওটা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বারবার বলেছেন তিনি যে কুৎসামূলক এবং ভিত্তিহীন মামলায় তাকে জড়ানোর চেষ্টা হচ্ছে। এই যে তাকে ডাকা হয়, তার বাড়ি কলকাতায়, তিনি কলকাতার ছেলে, তাকে কেন দিল্লিতে ডাকা হয়? তাকে যদি কলকাতায় এখানে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিস রয়েছে, দপ্তর রয়েছে, তো এখানে ডাকলেই তো এখানে তিনি কথা বলতে পারেন। তো তিনি তো কোথাও তদন্তকে এড়িয়ে যাচ্ছেন না, তিনি তো কোথাও তদন্তকে অ্যাভয়েড করছেন না, তো সেখানে কেন দিল্লিতে তাকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে? তো সেখানে আজকে যে আদালতের পর্যবেক্ষণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অভিযুক্ত নন, তাকে সাক্ষ্য হিসেবে ডাকা হচ্ছে, এবং সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে, এবং তিনি এ ব্যাপারে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন এবং সহযোগিতা করছেনও। সেক্ষেত্রে তাকে দিল্লি নিয়ে যাওয়ার কি দরকার? এবং আমরা যেটুকু শুনেছি যে তদন্তকারী এজেন্সি এর কোনো সদুত্তর এখনও দিতে পারেননি, এবং উল্টে তারা এই ছোট প্রশ্নটির উত্তর দিতে আবার সময় চেয়েছেন। ফলে এখনো পর্যন্ত যা পর্যবেক্ষণ, এটা শেষ কথা বলার সময় আসেনি। আদালতের বিষয় মন্তব্য করা একেবারেই ঠিক নয়। তবে এইটুকু বলা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যটা ছিল সেটাই যেন খানিকটা আদালতের যে প্রশ্ন বা পর্যবেক্ষণ এখনো পর্যন্ত সেখানে প্রতিফলিত এখনো পর্যন্ত হয়েছে। দাদা, আসানসোলে রেলের জমিতে একটা স্কুল চলতো এবং সেটাকে রীতিমতো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনাদের মুখপত্রেও সেটার প্রতিবাদ করে আপনারা প্রতিবেদন ছেপেছেন। প্রতিবাদ কি
এখানেই সীমাবদ্ধ না ওখানে গিয়ে? এর বিস্তারিত আমার পক্ষে বলা সম্ভব নয়। এখন রেলের জমি যদি সত্যিই সেটি হয়ে থাকে আর এবং সেটা যদি অব্যবহৃত থাকে এবং দীর্ঘদিন সেখানে যদি কোনো স্কুল চলে থাকে, তাহলে স্কুল তার বিকল্প ব্যবস্থা না করে দুম করে ভেঙে দেয়া, গুঁড়িয়ে দেয়া, এগুলো খুব বাস্তবসম্মত বলে মনে হয় না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানকার স্থানীয় নেতৃত্ব যে প্রতিবাদ করছেন তারা করছেন, বাকি গোটা পরিস্থিতিটা নজরে থাকছে, দল দেখছে। অন্যদিকে ইসলামপুর পৌরসভা এবং বজবজ পৌরসভায় বেআইনি উচ্ছেদগুলো পৌরসভার তরফ থেকে একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে মানে একটা পরস্পর দ্বিচারিতামূলক না, এগুলোকে কখনোই ওইভাবে দ্বিচারিতা বলা যায় না। কোন জায়গায় কোন এরিয়ায় সেখানে তার প্রেক্ষিত কি সেটা না জেনে শুনে এটাকে এক বাক্যে সেটা এক বিষয় নাকি বৈপরীত্য এইভাবে কোনো তুলনা করা যেতে পারে না। কোন জায়গায় কোন এলাকায় কি চলছে, কারা দখল করেছে, তাতে অন্যের কতটা অসুবিধা হচ্ছে কি হচ্ছে না, আইনিভাবে সেটা কি বলছেন, প্রত্যেকটার প্রেক্ষিত আলাদা থাকে, এইভাবে এক জায়গায় বলা যায়। আচ্ছা দাদা, আর একটা প্রশ্ন। কদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তিনি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র রাজ্য সমন্বয়ের কথা বলেছেন, রাজ্যের আরো একটু বেশি করে সাহায্য দরকার এরকম কথা বলেছেন। তারপরেও দেখা গেছে ঘোজাডাঙ্গাতে 12 জন বাংলাদেশি এবং তাদের 3 জন মিডলম্যান অ্যারেস্ট করেছে, বিএসএফ অ্যারেস্ট করেছে। এক্ষেত্রে মানে কেন্দ্র রাজ্য সমন্বয়টা বা রাজ্যের যে কথাটা বলেছিলেন আরো হেল্প দরকার স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা কি কিছুটা ফাঁক থেকে যাচ্ছে? আপনার কি মনে হয় পুলিশ গিয়ে সীমান্ত পাহারা দেবে? এটা যদি সংবাদ মাধ্যম প্রশ্নটা করে, সংবাদ মাধ্যমকেও তো আমরা প্রশ্ন করতে পারি যে আপনারা কি চাইছেন, পুলিশ গিয়ে সীমান্ত দখল করবে? এটা হয়? সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে, বিএসএফ রয়েছেন, তো ওদিক থেকে এদিকে আসার যে জায়গাটা সেটা তো কেন্দ্রের দায়িত্বে রয়েছে, তো সেখানে পুলিশ কি করবে? বিএসএফ ক্যাম্প, সেখানে কি ঢুকে পুলিশ কাজ করে? পুলিশের অধিকার আছে? আইনে পারমিশন আছে? নেই। তো যেখানে সীমান্ত রয়েছে, সীমান্তের ওপার থেকে কেউ যদি এপারে আসে আর এপার থেকে ওপারে কিছু যায়, দুটোরই তো দায়িত্বে বিএসএফ। বিএসএফ এর যদি ইনফ্রাস্ট্রাকচারাল বা লজিস্টিক সাপোর্টে কিছু লাগে, সেক্ষেত্রে তারা চাইলে স্টেট গভর্নমেন্ট বা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন সেটা প্রোভাইড করতে পারে। মুখে একটা হাওয়ায় কেউ বলে দিলেন কোঅর্ডিনেশন বাড়াতে হবে। কোঅর্ডিনেশন মানেটা কি? যে বিএসএফ কমান্ড্যান্টের সঙ্গে সঙ্গে থানার ওসি ঘুরে বেড়াবেন? তাহলে তারা লিখিত দিন সেটা। তারা যদি মনে হয় যে বিএসএফ একা পারছে না, রাজ্য পুলিশকেও সীমান্ত পাহারা দিতে হবে, এটা তো কারোর ইচ্ছায় হবে না। এটা একটা সাংবিধানিক কাঠামো আছে, দেশের নিয়ম কানুন আছে, তো সেগুলো লিখিতভাবে কেন্দ্রীয় সরকার জানাক। এটা হাওয়ায় কেউ বলে দিলেন কোঅর্ডিনেশন। আরে কোঅর্ডিনেশন মানেটা কি? যে একটা সীমান্ত, সীমান্তের ওপাশ থেকে এপাশ আসা আর এপাশ থেকে ওপাশ যাওয়া পুরোটাই তো বিএসএফ এর দায়িত্ব। ওখানে তো লোকাল থানা বা স্টেট পুলিশের কিছুই করার নেই। তো তাহলে সেই দায়িত্বটা কি করে স্টেট পুলিশের উপর আসবে? ওকে, কালকে আরো